যে তেল কমিটিতে আমাদের দেওয়ার পরই সমস্যার সমাধান হয়ে গেছে মিনিটে। এখন এই জন্য বলছি তাহলে টকশোতে ওই ব্যারিস্টার রাসেল বোঝায় তাকে আমি গেছি যাই টকশোতে বলছি তাইলে ধর্ষণ কমিটিতেও জামাতকে দিলে মিনিটের মধ্যে ধর্ষণ শেষ হয়ে যাবে। এরপর সঞ্চালক বলছে কেন? আমি বললাম ভাই আমাদের তারেক সাহেব বুঝছে যে তেল চুরির সমস্যার সমাধানটা হয়েছে জামাতের, কারণ 1.5 গুণ তেল আনি শর্ট পরে এই জন্য ওনাকে নিচে পরে 1 ঘন্টায় শেষ। তাই এখন ধর্ষণ করে জামাতালারা, তাহলে এখানেও কমিটিতে ওনাদের দিতে হবে, বিএনপি রাখা লাগবে না। ভাই আমার উপর রাগ হয়েছে যে আওয়ামী লীগের সময় বিএনপির পক্ষ, উনি একদিনও পক্ষ নেয় না। যতদিন আমি টকশোতে আসছি প্রথম আওয়ামী লীগের বদনাম বলছে, এরপর বলছে আপনারাও কিন্তু এইটা করতেছেন না, মানে জামাত ওনার কাছে অথচ জামাতের আমির মহোদয় সংসদে দাঁড়াইয়া যে কথা 2-3 বার বলছে তা আমি দেখতেছি, আমার কাছে লজ্জা লাগে যে উনি আরেকজনের সাথে দেখা করবে কেমনে। একটা হচ্ছে সংসদে দাঁড়াই বলছিল যে আমি শহীদ পরিবারের সন্তান, বাইরে আবার পরে ওই সাংবাদিকরা জিজ্ঞেসে শহীদের নাম বলতে পারে না। আর একটা এই সংসদে তারেক রহমানের পক্ষে অভিনন্দন এবং শুভেচ্ছা প্রস্তাব দিয়া বলছিল এবং 3 দিনের মাথায় রাখতে পারে না। সেইটা হাবিবি ভাই বলছে যে কেমনে রাখবে, আপনারা তো এই বাজার দর ঊর্ধ্বগতি নিয়ে উনি আন্দোলন করে না। এই ফার্স্টে সচিবালয় ঘেরা হয়েছে। আমি বারবার বক্তব্যে বলি যে বিরোধী দলে এই কথা বলা উচিত। তারা বলে সংসদে যাইয়া যে আমাদের পর্দার কাপড় দেন, আমাদের ওভেন মেশিন দেন, ওয়াশিং মেশিন দেন, আমরা থাকতে পারি না, বাসা দেন। সেক্ষেত্রেও কিন্তু জামাতের আমির বলছিল আমি কোন সরকারি সুযোগ সুবিধা নিব না, আর আমার বেতন আমি এতিমখানায় বা মাদ্রাসায় দেব। সেখানে কিন্তু উনি সর্বপ্রথম সরকারি বাসায় উঠেছে, সর্বপ্রথম। তারেক রহমান সাহেব তখন ওঠে নাই, আর এখনো ওঠে নাই। এরপরে আপনার সকল সুযোগ সুবিধা সরকারি যে গাড়ি বরাদ্দ তা আনেছে, সবকিছু নিচ্ছে। এখন আপনারা, আমি সেইটা বলতে চাই না, আপনারা এগুলো উঠাইয়া আপনাদের সাথে তর্ক বিতর্কে জড়ান। আপনারা যে বিষয় থাকে সেই বিষয়ের উপর আসেন, আমি সেইটা বলতে চাচ্ছি। আর ওই ভাইকেও বলি যে ভাই আমি কিন্তু আপনাকে বলি নাই, আমি সঞ্চালককে বলছি যে ওনারা প্রশ্ন করুক। প্রশ্ন না করলে একটা বিষয় বললে সেইটার উত্তর দিতে যাই আমারও এই জামাতের সাথে আমার ছোট হতে হয়, আমার দেখা হয়, লজ্জা পাই। একটু আগে আমার বাসায় জামাতের এক নেতা আসছে, আমি বললাম হাবিবের বন্ধু, তার বাসায় এক জায়গায় এই শুরু হওয়ার আগে বলছিলাম আবু সাইদ, সে আবার একজন ভালো বক্তা, ইসলামী বক্তা, বিভিন্ন জায়গায় যায়। এখন উনি বলে ভাই আপনি আমার এগুলো বললে আমাদের কষ্ট হয়, হৃদয়ে লাগে। আমি বললাম ভাই বলতে চাই না তো, যখন কথায় ওঠে টকশোতে যাই কি বলবো বলেন? হ্যাঁ, কয় আপনি বলতেছেন যে ধর্ষণের জন্য কমিটিতে জামাত। আমি বললাম ভাই যখন একজনে বলে যে তেল কমিটিতে আমাদের দেওয়ার পরই সমস্যার সমাধান হয়ে গেছে মিনিটে, এখন এই জন্য বলছি তাহলে টকশোতে ওই ব্যারিস্টার রাসেল বোঝায় তাকে আমি গেছি যাই টকশোতে বলছি তাইলে ধর্ষণ কমিটিতেও জামাতকে দিলে মিনিটের মধ্যে ধর্ষণ শেষ হয়ে যাবে। এরপর সঞ্চালক বলছে কেন? আমি বললাম ভাই আমাদের তারেক সাহেব বুঝছে যে তেল চুরির সমস্যার সমাধানটা হয়েছে জামাতের, কারণ 1.5 গুণ তেল আনি শর্ট পরে এই জন্য ওনাকে নিচে পরে 1 ঘন্টায় শেষ। তাই এখন ধর্ষণ করে জামাতালারা, তাহলে এখানেও কমিটিতে ওনাদের দিতে হবে, বিএনপি রাখা লাগবে না। এখন এইটা তো বলতে চাই না, যখন তর্কে ওঠে বলতে হয়। এখন আপনার লোডশেডিং এর ব্যাপারটা হচ্ছে কি দেখেন, একজনে বলেছে যে ইনুস সাহেবের সময় দাম বাড়ে নাই, সবকিছু ঠিক ছিল। ইনুস সাহেব 2.5 লক্ষ কোটি টাকা ঋণ করেছেন। তারেক সাহেব এসে ঋণ কিন্তু অনেক পরিশোধও করেছেন, বাংলাদেশের ব্যাংক থেকে নিয়েছেন এবং আপনার আদানি গ্রুপ থেকে এই যেটা হামিম না কি যেন বলে, ওনাদের এইটা গ্যাসের ইটা নিবে না, সেখানে একটু আস্তে আস্তে বাদ দেওয়ার কারণে সেখান থেকে এখন আমরা তেল পাই, এই বিদ্যুৎ পাই অর্ধেকেরও কম। আপনি পেপার পড়েন, সার্চ দেন গুগলে, অর্ধেকেরও কম, তো সেখানে অর্ধেক কমে গেল। এরপরে আপনার গ্যাস ও কয়লার জন্য 41টা বিদ্যুতেরই বন্ধ হয়ে গেছে। এখন আপনি যদি দেশি ভাবে সব পরিচালনা করতে চান তাহলে তো ধৈর্য ধরে এগুলো চালু করতে হবে, আনালে তো কখনো চালু হবে না বিদেশি। এবং হাসিনুর ভাই বলছে যে এই যে তেল গ্যাস এগুলো একটা চক্র আনে আমাদের দেশে উৎপাদন, এটা আমিও স্বীকার করি এবং এইটাই খুব দেশের জন্য খারাপ। এবং দেশের অর্থনৈতিক চাকার জন্য দরকার হইলে জ্বালানি, সেটা বিদ্যুৎ, গ্যাস, তেল সবকিছু। এবং সেইটা আমি এই টকশোর মাধ্যমেও মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো যে আপনার হাতে রাখুন এই মন্ত্রণালয়। ইতিমধ্যে বিভিন্ন জায়গায় শোনা যায় যে কিছু কিছু খারাপ লোক বসুন্ধরা গ্রুপের হাতেও নাকি এরকম চলে যেতে পারে, এরকম একটা অবস্থা। যদি সেইটা হয় দুঃখজনক।
এবং এই ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রীর হাতে যদি বিদ্যুৎ জ্বালানি মন্ত্রণালয় থাকে এটা ভালো হয়, আমি এটা মনে করি। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে ভাই দেখেন, আমি কিন্তু এখন গরমে ঘামাই গেছি, ফ্যান চলে। এখন কিন্তু কেন যেন তারেক রহমান ক্ষমতায় বসার পরেই আবহাওয়াটা গরম, এজন্যও কিন্তু একটু সমস্যা। অনেক জায়গায় যে ফ্যান বন্ধ করিয়ে রাখবেন, আমি আজকে বিশ্বাস করেন, আমি ড্রয়িং রুম থেকে একটা জায়গায় দক্ষিণের রুমে আমার একটু বাতাস, আমি যাই ফ্যান বন্ধ করিয়া শুইছি, এর মধ্যে আমি ঘামাই গেছি, দেখতেছি আমি ঘামাই গেছি। আমার মিসেস বলো তুমি ঘামাই গেছো ফ্যান ছাড়া, আমি দেখলাম বিদ্যুৎ একটু করি যাতে মিতবেই, কিন্তু আসলে গরম। এখন এটাও কিন্তু, এটা আবার অন্যরা অন্য দৃষ্টিতে নিয়ে না, সত্যিকার অর্থে আমি এটা বলছি যে সেক্ষেত্রেও একটু বিদ্যুতের নামে একটু বদনাম হচ্ছে। কারণ অন্য সময় ঠান্ডা থাকলে তো না চললেও অসুবিধা হতো না, এখন এই গরমও তো সহ্য করা যায় না। তাই আমি বলবো যে সত্যিকার অর্থে বিদ্যুতের লোডশেডিং সর্বোচ্চ চলে গেছে ৩,৬০০। এখনকার সময়টাই চলতেছে গরমকাল। তো গরমকালে গরমই থাকবে, এটা তারেক রহমান সাহেব ক্ষমতায় আসার কারণে যে গরম হইতেছে এরকম না, কারণ এখন শীতলটাই তো গরম। আমি বলছি যে উনি তো নির্বাচনটা শীতের সময় পড়তে পারতো, সরকারও তো শীতের সময় আসতে পারতো। এখন এই জন্য বলছি যে গরম তো, উনিও কিন্তু অফিস আদালতে বলতেছে, আমি বিশ্বাস করেন ওনার কথা শুনে আমি উনি কতগুলো কথা বলেছে, যেমন ময়লা ফেলাইবেন না, আমি পকেটে এখন অনেক কিছু রাখিয়ে দিই, পরে ডাস্টবিনে ফেলাই। উনি বলছে যে আপনার অফিস বারবার দেখবেন যে রুমে নাই বিদ্যুৎ বন্ধ করেন। এগুলো কিন্তু করতেছি, কিন্তু ওনার চেষ্টায় ত্রুটি নাই ভাই। এখন কাপড় যদি খাটো হয়, মাথায় উঠাইলে পাছা দেখা যাবে, আর মানে আমি যদি মহিলা হই আবার পাছায় দিলে মাথা দেখা যাবে, আর কি করবে? এখন তো এরকম একটা অবস্থায় আমরা আসি। আপনি দেখেন যে ব্যাংকগুলো, আমার ওয়াইফের এক্সিম ব্যাংকে 58 লাখ টাকা পাচ্ছে না এই 2 বছর। এরকম অনেক ব্যাংক তো হাওয়া হয়ে গেছে, টাকাগুলো নিচে কারা? ওই আওয়ামী, ওই মানে দুর্নীতিবাজ, ওরাই নিয়ে গেছে। এখন এরকম তো মনে করেন হয়েছে। আমরা যারা সাধারণ মানুষ এরা তো আসলে বুঝে না। এখন সর্বশেষ আমি প্রেসিডেন্ট নির্বাচন এই প্রসঙ্গে হাবিবুর রহমান ভাই বলছেন, আমি বিশ্বাস করেন আমার খুব রক্তে মানে শিহরণ উঠতেছে, হৃদয়ে রক্তকরণ হচ্ছে। আমি কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ, ওনাকে প্রচন্ড ভালোবাসি। 93 সালে আমি আমার বাড়িতে নিয়েছি, আমাকে একটা রাস্তা দিয়েছে ওই সময়, সাইনবোর্ড থেকে বগি, খাওয়া দাওয়া করেছি, একসাথে গেছি, সার্কিট হাউসে রয়েছি, অনেক কথা বলেছি। উনি সবসময় বলতো যে আমার চিন্তা ভাবনায় জিয়া পরিবার, আমি জিয়াউর রহমানকে প্রচন্ড ভালোবাসি, শ্রদ্ধা করি। এবং শেষ করতে হবে, এই সময় সবগুলো বলতো। সেই ক্ষেত্রে আজকে তাকে প্রেসিডেন্ট বানালো। বাংলাদেশের সব রাজনৈতিক দলের নেতা, সচেতন মানুষ, জনগণ সবাই জানে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী বা বিএনপি যাকে রাষ্ট্রপতি মনোনয়ন দিবে তিনিই রাষ্ট্রপতি হবেন। এই আজকে 11 দল তাকে দিল। আপনি জানেন যে কোন দলের ভোট আর একদিকে দিতেও পারবে না, তাহলে তার সংসদ সদস্যপদ বাতিল হবে। এর দুইটা কারণ হতে পারে। একটা কারণ হচ্ছে যে এই অলি আহমেদ রাজাকার, আল শামস, আল বদর যুদ্ধ অপরাধী বলে ম্যাডামকে বলেছে যে আপনার ওদেরকে রাখা যাবে না, আমি নির্বাচন করব। দুইটা শেষ পর্যন্ত উনি একটা দলীয় আরেকটা করছিল স্বতন্ত্র শাহজাহান চৌধুরীর সাথে। পরে ম্যাডাম এটা না রাখায় উনি কিন্তু বের হয়ে গেছে। এখন হয়তোবা জামাত প্রতিশোধ নিতে পারে যে আপনাকে পচাই দিলাম, কারণ যাই না শুই না যেখানে হবে না তাকে প্রেসিডেন্ট দেওয়া মানে আবার তারা বট বাহিনী সারা বাংলাদেশে ফেসবুকে ছাইড়ে দিয়েছে যে একজন মুক্তিযোদ্ধা, একজন রাজাকারের সন্তান। মানে কি বুঝাইতে চাচ্ছে যে বাংলাদেশে আপনার মুক্তিযোদ্ধাদের কোনো দাম নাই। আরেকটা হতে পারে যে যার তারা বারবার এখন বলতেছে যে 71 ভুল ছিল, আমরা এটা মানি না, এবং এইটা যারা বলবে তাদের বিচার হওয়া উচিত, তারাই বাংলাদেশে থাকবে না 24কে নিয়ে। সেই ক্ষেত্রেও প্রথম এই স্বাধীনতার একজন বীর বিক্রমে এই অপমান করে প্রথম প্যারেকটাও মারতে পারে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে, স্বাধীনতার বিরুদ্ধে। এটা ছাড়া আমি কিছু দেখি না, কারণ এখানে একেবারে স্পষ্ট। আর এখন পর্যন্ত কিন্তু তারেক রহমান সাহেব বিকালে করছে কিনা আমি জানি না, আমি 5টার আগ পর্যন্ত জানি কোনো প্রার্থী ঘোষণা করেন নাই। সম্ভাবনা আমাদের ফখরুল সাহেব, মানে ফখরুল সাহেবরে বলতেছে, ফখরুল সাহেব একজন মুক্তিযুদ্ধের সংগঠক। আমি নিজে বক্তৃতা শুনেছি, ওই যে বাম এই যে সেলিম সাহেব, এরপরে আপনার এই মাহফুজুল্লাহ মারা গেছে, মাহবুবুল্লাহ, এদের সাথে একসাথে বাম
সংগঠন করেছেন আমাদের এই ফখরুল সাহেব, এবং তখন তিনি উজ্জীবিত করেছেন স্বাধীনতা যুদ্ধে সব জায়গায় মানুষকে এই এরকম যাতে আগ্রহ হয়, বিভিন্ন জায়গায় সভা সমাবেশ করেছেন। এবং আপনি জানেন যে বাম সংগঠন কখনো জামাতকে পছন্দ করে না, সেইখানে একটা তকমা দিতে চায় যে ফখরুল সাহেব রাজাকার বা তার বাবা রাজাকার। এই কথাগুলো এইখানে না আনলেই ভালো হতো। এটাও কিন্তু এই এই রাজনীতি একটা শিষ্টাচার বহির্ভূত কথা, এবং এই নির্বাচনে, রাষ্ট্রপতি নির্বাচনে একটা তাদের একটা সাজানো। শেষ করেন। ধন্যবাদ। ইনশাল্লাহ বিএনপির প্রেসিডেন্টই নির্বাচিত হবে, এবং এইটা একটা, আমি মনে হয় যে আমাদের এই একজন রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, একজন আর্মি পার্সন, এবং বীর বিক্রম খেতাবে তাকে ছোট করার জন্য এই প্রার্থী করেছে। আমি এটা আমার কাছে খুব দুঃখজনক, আমি এতে মর্মাহত। ধন্যবাদ।